Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার তাদের বিশেষ আয়োজন। তো সেই বিশেষ আয়োজনে আমার সাথে বিশেষ কিছু বন্ধুরা আছেন, জানি সব সময় থাকেন এবং আজকেও থাকবেন আশা করছি। আর সময় হচ্ছে এখন ইরাজকে স্বাগত জানানোর এবং আপনার সেই নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক ইরাজকে স্বাগত জানাতে হবে, কারণ শুক্রবার রাত 11টা থেকে 2টো এই 3টে ঘন্টা হচ্ছে শুধুমাত্র আমার সাথে আপনার থাকার সময়। পৃথিবীর কোনো বাধা যেন এর মধ্যে আমাদের মধ্যে দেয়াল হয়ে না দাঁড়ায়। সো 2টা পর্যন্ত আমার সাথে থাকুন এবং যে কথাগুলো যে ভাবনাগুলো এই সময়টাতে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। এমনিতেই বলা হয়ে থাকে যে মধ্যরাতের এই সময়টা একদম ঘুমানোর আগ মুহূর্তে সমস্ত দিনের শেষে এই সময়টা হচ্ছে একেবারেই নিজের জন্য এবং নিজের ভাবনাগুলোকে এবং নিজের স্বপ্নগুলোকে, যে কথাগুলো সারাদিনের ব্যস্ততায় অনেকেই বলা যায় না, এই সময় সেই কথাগুলো বলার সময়। আজকেও তাই হোক, আপনার কথাগুলো আমাকে বলুন এবং কোন গানটা শুনে এই প্রহরটাকে আরেকটু রাঙাতে ইচ্ছে হয় সেটা আমাকে জানাবেন। এবং সবকিছুর জন্য একটা হবে, সেটা হচ্ছে আমাকে একটা ছোট্ট SMS করতে হবে। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। আজকে প্লেলিস্টের প্রথম গান কোনটা যদি আপনার জানতে ইচ্ছে হয়, একদিন আগে শোক এপিসোড, মানে সেখানে আমরা কোনো রোম্যান্টিক গান শুনিনি, মনে পড়ে নিশ্চয়ই। সেখানে আমরা অনেক রকম থিমের গান শুনেছিলাম কিন্তু কোনো রোম্যান্টিক গান ছিল না। তো সেদিন হয় আনরোম্যান্টিক ছিল, আজকে তাহলে উল্টোটা করলে কেমন হয় যে আজকে অনেক বেশি রোম্যান্টিক গান শুনবো আমরা, যে গানগুলো আপনাদের সবার বেশি ভালো লাগে। সো এমন একটা প্লেলিস্ট হতেই পারে আজকে, দেখা যাক। এবং স্টার্ট করছি যে নাম্বারটা দিয়ে, সেটাই বলে দেবে আজকে প্লেলিস্ট কেমন হতে যাচ্ছে। সো এনজয় দ্য সং অ্যান্ড বি উইথ মি। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। সময় এখন এক্স্যাক্টলি 11:21। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। আজকে 6 তারিখ, এটা শুনে অনেকেই ভাবছেন ঘটনা কি, এতদিন 5 দিন কি আমি ঘুমিয়েছিলাম নাকি? সো না, ঘুমিয়েছিলাম না, এটা হচ্ছে এই বছরের প্রথম শো, তাই আরেকবার সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানানোটা আমার নৈতিক এবং আত্মিক দায়িত্ব, কর্তব্য। আশা করি নতুন বছরের সূচনাটা সবার জন্য অনেক মঙ্গলজনক এবং ভালো হয়েছে আর বছরের শেষ রাতটা সবাই খুব ভালোভাবে উদযাপন করেছেন। আই ডোন্ট নো কাজটা কেমন ছিল, আমাকে জানাতে পারেন। সেলিব্রেশনের খবর। হ্যাঁ, আমি যতটা পারি রাগ ঢাক করেই অন এয়ারে সেটা বলবো, সবকিছু বলবো না। হ্যাঁ, অফ এয়ারে শুধু আমি পড়বো। ওকে, সিক্রেসি উইল বি মেনটেইনড। সো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা শুরুতে জানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আমরা আজকে কয়েকদিন আগে একটা আনরোম্যান্টিক এপিসোড করেছিলাম। তো যারা আমার রোম্যান্টিক বন্ধু আমার সাথে সবসময় থাকেন তারা বেশ নাখোশ হয়েছিলেন এবং আমাকে বলেছিলেন SMS এর মাধ্যমে, ওরে দুর্মুখ, ওরে নাদান, তোর না হয় জীবনে কোনো প্রেম ভালোবাসা বলে কিছু নেই, আমাদের তো অনেক আছে, তো তুই কেন এরকম আনরোম্যান্টিক গান প্লে করছিস, তোর কি মানে মায়া দয়া মনে কিছু নেই? এরকম SMS কিন্তু আমি পেয়েছিলাম এবং এই কথাটা কিন্তু সত্যি লিখেছিলেন যে তুই না হয় হতভাগা হতে পারিস কিন্তু আমরা তো হতভাগা না। তো তাদের জন্য আজকে একেবারে ব্যাপক রোম্যান্টিক গানগুলো আমি প্লে লিস্টে রাখবো এবং সেটা আমি প্লে করবো আশা করছি, এবং আশা করছি যে এই এপিসোডটা আপনি এনজয় করবেন। সো এবং প্রথম দুটো গান শুনে ফেলেছি আমরা অলরেডি, তার মধ্যে একটা ছিল হচ্ছে স্যাভেজ গার্ডেনের একটা গান ট্রুলি ম্যাডলি ডিপলি, আর আরেকটা ছিল হচ্ছে ভুলবো না তোমাকে মাইলসের। এবং এই দুটো গান শুনে আশা করছি যে বুঝতে পারছেন আজকের প্লেলিস্টটা অনেক বেশি অসাম এবং রোম্যান্টিক হবে। সো লেটস গেট ব্যাক টু আওয়ার মেসেজ লিস্ট। এবং আমাকে আজকে প্রথম SMS পাঠিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে একা, যিনি প্রথমেই SMS-টা করেছিলেন কথক নামে, যিনি সবসময় সম্বোধন করে থাকেন। আর একার পরে তাহমিনা লিখেছেন তেজগাঁ থেকে যে অনেক আগে একটা অ্যানিমেশন মুভির কথা বলেছিলাম, যেটা হচ্ছে নাম হচ্ছে, আচ্ছা নামটাই উনি জানতে চেয়েছেন। লিখেছিলেন যে একটা ছোট্ট মেয়ে ছিল যার 5টা ইম্পারসোনেশন থাকে, অ্যাঙ্গার, হ্যাপিনেস, ডিপ্রেশন। আচ্ছা, মুভিটার নাম হচ্ছে, অবভিয়াসলি আমার মনে পড়ছে, এটা হচ্ছে ইনসাইড আউট, যেটা 2015 বেস্ট অ্যানিমেটেড মুভি হিসেবে অস্কার পেয়েছিল এবং অসাধারণ একটা সিনেমা। আমার কাছে মনে হয় যে অনেকে একটা ভুল ধারণা থাকে যে অ্যানিমেটেড মুভি মানে হচ্ছে কোথায় ছোটদের মুভি, কিন্তু আসলে তা না। যেমন এই মুভিটা ইনসাইড আউট, এটা আমার কাছে মনে হয় যে আসলে সবার জন্য একটা অ্যামেজিং এবং অসাম একটা মুভি, এবং এই মুভিটা সবাই দেখতে পারেন। সো আশা করছি যে আপনি যদি এখনো না দেখে থাকেন বা তাহমিনের মতো আরও যারা দেখেননি তারা অবশ্যই মুভিটা দেখতে পারেন এবং আমার ধারণা ভালো লাগবে। আর এই বছরের যে অ্যানিমেটেড মুভিগুলো ছিল, এই বছর মানে গত বছর আর কি, 2016, তার মধ্যে একটা ছিল হচ্ছে মোয়ানা, যেটা কিছুদিন আগে বের হয়েছে এবং আমি দেখেছি অলরেডি। মোয়ানা দেখতে পারেন। সিং আরেকটা মুভি আছে, এটাও বেশ ভালো অ্যানিমেটেড মুভি 2016-এর। এবং আরেকটা ভালো মুভি ছিল যেটা হচ্ছে কি যেন এটার নাম, দ্য জাঙ্গল বুক ছিল। তারপরে হচ্ছে জুটোপিয়া ছিল। আমার দেখাগুলোর মধ্যে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট দেখা হয়নি।
সো আশা করছি যে এই বছর এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অস্কার পাবে। জুটোপিয়া এবং মোয়ানা এই দুটো বেশ এগিয়ে আছে এখন পর্যন্ত দৌড়ে। আর আমাকে জানিয়েছেন ড্রিম গার্ল, সেটা হচ্ছে যে উনি লিখেছেন মানে ওনার স্পেলিংটা মানে এত শর্টকাট, মানে এই ডিজিটাল যুগে সবাই মানে ভাষাকে এত HBD দিয়ে বোঝানো হয়, হ্যাপি বার্থডে সবকিছু এত সংক্ষেপ হয়ে গেছে। যেমন উনি লিখেছেন HNY, আমি ভাবছিলাম হানি, আমি ভাবছিলাম আমাকে হানি বলে অ্যাড্রেস করেছেন, আমি তো মনটাই ভালো হয়ে গেল, কিন্তু পরে মনে হলো হ্যাপি নিউ ইয়ার হবে। সো সবকিছুই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই ডিজিটাল যুগে, হ্যাপি নিউ ইয়ার হয়ে গিয়েছে HNY, তো কেউ আবার হানি ভাবতে পারে ভুলে। সো বি কেয়ারফুল ড্রিম গার্ল। হ্যাঁ, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন উনি। 31st নাইট 1 জানুয়ারি কেমন ছিল? ভালো ছিল, ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ডস। এবং নিউ ইয়ার কিন্তু এখন প্রতিশ্রুতিগুলোর কথা ভুলে গেছো নিশ্চয়ই, মধ্যেই করবো, নিশ্চয়ই করবো। মাত্র তো শুরু হলো, এখন একটা বছর রয়ে গেছে প্রতিশ্রুতি পালন করার জন্য, তাই না? শুরুতে এত তাড়াহুড়া কেন? সময় তো পড়ে আছে। রাশেদ লিখেছেন যে 2 দিনে 9টা গ্রাম ঘুরলাম বন্ধুরা মিলে, কিন্তু গাছ থেকে পেরে খেজুরের রস খেতে পারলাম না, বড় দুঃখ লাগছে মনে। এইটা নিয়ে অনেকের একটা ব্যাপক ফ্যাসিনেশন থাকে, দেখা যায় অনেকের মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করেছে গ্রামে গেলে শীতের মধ্যে খেজুরের রস স্পেশালি চুরি করে খাওয়া গেলে নাকি বেশি এক্সাইটমেন্ট হয়। কিন্তু আমি বোধহয় রসকসীন এক ব্যক্তি, এই গাছ থেকে খেজুরের রস খাওয়ার মধ্যে আমি কোনোদিন কোনো এক্সাইটমেন্ট খুঁজে পাইনি, ছোটবেলায় না, এখনো না। আমি জানি না জীবন আদৌ পাবো কিনা, কিন্তু সবার মধ্যে অনেক বিশাল এক উত্তেজনা কাজ করে খেজুরের রস, এবং সেটা যদি গাছ থেকে পেরে খাওয়া হয়, চুরি করে খাওয়া হয়, উত্তেজনা নাকি আস্তে আস্তে বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে। তাহলে আমি কোনোদিনই এই জীবনে খেজুরের রস নিয়ে আমার মধ্যে কোনো উত্তেজনা ছিল না, আমারই ব্যর্থতা আসলে। আমি বোধহয় এটার সত্যিকারের মর্মার্থ বা খেজুরের রস যেহেতু রসার্থ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে আমি। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার। যাক, উনি HNY লিখেননি, আমাকে হানি ডাকেননি। 2017 ইশরাত মিরপুর থেকে লিখেছেন স্বাগতম 2017-তে, ভালো আছো তো? অবশ্যই বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার HNY হানি। হানি অ্যাড্রেসিংটা আমার খুব ভালো লাগে। মিম আমাকে জানিয়েছেন যে আমাকে 3 বছর ধরে শোনেন, কিন্তু এটা প্রথম SMS। ক্রিস্টিনা পেরি গান শুনতে যাচ্ছেন 1000 ইয়ার্স, এই গানটা আপনার সাথে সিম্বলিক। আপনি 3 বছরের প্রথম SMS করলেন এবং 1000 ইয়ার্স গানের সাথে ম্যাচ করে 1000 বছরের পরে SMS করেননি, সেটা একটা সৌভাগ্য। আইল প্লে ফর ইউ। আর আমাকে জানিয়েছেন ব্লু নাইটিঙ্গেল, সেটা হচ্ছে যে 16 ডিগ্রি টেম্পারেচারে বান্দরবানের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতেই মুই আমাকে শুনছেন। ব্যাপক তো বিষয়টা, 16 ডিগ্রি টেম্পারেচারে বান্দরবানের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমাকে শোনা। ওয়াও, ফিলিং জেলাস। খুবই এনজয় করছেন ঘন কালো পাহাড় এবং সেই সাথে আমার প্লেলিস্ট। আর যদি এরকম কেউ বান্দরবান কিংবা সুন্দরবন কিংবা বাসায় বসেও বান্দর হতে পারেন অনেকে আমার মতো, যে কেউ আমাকে যে কোনো কথা জানাতে, মনের কথা, দুঃখ ব্যথা, আনন্দ সুখ, কল্পনা, যে কোনো কিছু আমাকে জানাতে পারেন, আর সেই সাথে যে কোনো গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। সো এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে যাবেন আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে, গিয়ে প্রথমে লিখবেন নট HNY or হানি, হ্যাঁ, লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে নাম ঠিকানা আর তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এখন আমরা কোন গান শুনবো? আজকে যেহেতু বেশ জমকালো রোমান্টিক প্লেলিস্ট, এবং এখন যে গানটা শুনবো এই গানটা হচ্ছে 90s-এর সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক গানগুলোর একটা, এবং আশা করছি এই গানটা ভালো লাগবে। আর যাদের হৃদয় জুড়ে অনেক কথা বলিবার কথা, আকুল ব্যথা, এই গানটা স্পেশালি তাদের জন্য। সো লেটস এনজয় দ্য সং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে ডানা মেলে উড়িয়ে দিতে পারেন আজকে রাতের আকাশে। এবং শুধু আপনি একা না, নিঃসঙ্গ না, একজন স্বপ্ন শিকারী বন্ধু আপনার পাশেই আছে, আপনার হাত ধরে আপনার হৃদয়ের খুব কাছে বসে আছেন এই বন্ধুটা, এবং দ্যাট ইজ মি, ইরাজ। রাত 2 পর্যন্ত থাকবো। আমাকে জানাতে পারেন যে কোনো কথা যা আপনার শেয়ার করতে ইচ্ছে হয়, এবং যে কোনো গান শুনতে চাইতেই পারেন। আমি অর্থহীনের মতো বলবো না, চাইতেই পারো জোছনা কুয়াশা ঘেরা, এবং তোমার জন্য নয় আমার কোনো কিছুই। আমি ওই গানের মতো এভাবে বলবো না, এতটা নিষ্ঠুর আমি না, ওকে? যদিও আমাকে অনেকে হৃদয়হীন নিষ্ঠুর মনে করে, কিন্তু আমি কিন্তু একদমই নিষ্ঠুর না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক মায়া দয়া আমার মনের মধ্যে। আর যদি সেই গান কাউকে ডেডিকেট করতে চান, নিশ্চয়ই সেটাও লিখে জানাতে পারেন। এবং আজকে রাতে আপনার সবটুকু সার্ভিস আমি দিচ্ছি, 2 পর্যন্ত আমার সাথে থাকুন। ইউর ড্রিম উইল কাম ট্রু শুনছিলাম একটু আগে আমরা যে গানটা, সেটা হচ্ছে LRB সেই কালজয়ী গান চলো বদলে যাই, এবং এখন বোধহয় ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে, তাই না? এটা
এটা হচ্ছে ওই গানটার সেকেন্ড ভার্সন, যেটা হয়তো অতটা পরিচিত না, কিন্তু ওটার পরবর্তীতে এতটাই জনপ্রিয়তা পাওয়ার পরে এটা সিকুয়েল হয়েছিল, বদলে গিয়েছে সময়। সেই গানটা ব্যাকগ্রাউন্ডে আধো আলো আধো অন্ধকারের মতো আবছা আবছা শুনতে পাচ্ছেন হয়তো, আর মনে মনে ভাবছেন বেটা তোকে কথা বলতে কে বলেছে, গানটা শুনতে দে। সে যাই হোক, আমরা কিছু SMS পড়ি। আমাদেরকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন আছেন যার নাম হচ্ছে তানি ফ্রম মগবাজার। কোনো একজনকে লিখেছেন প্রিয়তম ইস্যু, এই অ্যাড্রেসিংটা খুব সুন্দর তাই না? প্রিয়তম ইস্যু অনেক সুন্দর, শুনলে মনটা ভালো হয়ে যায়। প্রিয়তম ইস্যু, তোমাকে রাগাতে আমার ভালো লাগে না, তবুও রাগাই, কারণ রাগ শেষে তোমার কাছ থেকে যে ভালোবাসা পাই, ওরে বাবা। আর পড়া যাচ্ছে না SMS, খুবই ভালোবাসা ঘন, আবেগে শিহরণে জর্জরিত একটি SMS। মুন দুইবার মুন দুই চন্দ্র, দ্বিচন্দ্র নামের একজন মানুষ আমাকে জানিয়েছেন যে হ্যাপি নিউ ইয়ার, অপেক্ষার সময় শেষ, অবশেষে আপনি এলেন এবং সবসময় সাথে থাকেন, SMS করা হয় না। মুন চন্দ্র। আর আমাকে রাশেদ জানিয়েছেন যে যেহেতু আজকে একটা রোমান্টিক গানে ভরপুর একটা শো হচ্ছে, তাই রোমান্টিক কিছু কবিতা আবৃত্তি হয়ে যাক। ঢেকি যেমন স্বর্গে গিয়েও ধান মানে, ওই রাশেদ মনে হয় সব জায়গাতে যেখানেই আমার সাথে পথে দেখা হলেও বলবে, ফর এক্সাম্পল ফার্মগেট বা গুলিস্তানের মতো ভয়াবহ একটা হাউকাউ মার্কা জায়গাতে দেখা হলো, আমার ধারণা বলবে ভাই হয়ে যাক একখানা কবিতা। জীবনানন্দের আজকে রাতে কিংবা আবুল হাসানের প্রেমিকের প্রতিদ্বন্দ্বী কবিতার কথা আরও কে একজন আমাকে বলেছিলেন। আমাকে লিখেছেন এরপরে আবির, সেটা হচ্ছে যে একটা কথা আছে, বছরের প্রথম দিন মানুষ যা করে সারা বছর নাকি তাই করে। আজকে প্রথম দিন, তাই যদি কোনো সেগমেন্ট না হয় তাহলে বছরে কিছুই হবে না। এই ধারণা ভুল, এবং এই ধারণা যে ভুল এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? এই প্রমাণ করার জন্য আজকে কোনো সেগমেন্ট করা যাবে না এবং পরবর্তী দিন থেকে সেগমেন্ট করা যাবে, তাহলে প্রমাণিত হবে আপনার ধারণা ভুল। কিন্তু আমি যদি আপনার কথা শুনে আজকে একটা সেগমেন্ট করি এবং সারা বছরই সেগমেন্ট করি, আপনি ভাববেন যে আপনার কথাই ঠিক ছিল, প্রথম দিন যা করে সারা বছর তাই হয়েছে। সো এটা তো হতে দেওয়া যায় না, আপনাকে ভুল প্রমাণ করতে হবে, আমাকে সঠিক প্রমাণ করতে হবে। তাই আজকে কোনো সেগমেন্ট করা যাবে না, নেক্সট দিন থেকে করতে হবে। ইউ আর মাই লজিক, ওকে? আর মুভি অফ দ্য উইক সেগমেন্টটা করতে বলেছেন এবং আর অনেক এরকম অনেক পরামর্শ দিয়েছেন। একা ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন যে 2017 প্রথম ড্রিমস অ্যাভিনিউ কবিতা নিশ্চয়ই হবে, প্রথম দিন ফাঁকি দিও না, তাহলে দেখা যাবে সারা উনি একই কথা বলেছেন যে প্রথম দিন যা করব সারা বছর তাই করব। এটা কিন্তু খুবই ভুল কথা। যেমন আমি তো আজকে ব্যাপক বাতাস, ঠান্ডা বাতাস, খুব ঠান্ডা ছিল চারদিকে, তাই আমি একদম হুডি টুডি দিয়ে পরে মাথাটাতে ঠেকে এসেছি। তো তার মানে কি আমি সারা বছর হুডি পরে আসবো নাকি? দেখা যাবে কাঠ ফাটা গরমেও আমি কি হুডি পরে আসবো? নিশ্চয়ই না। তাই এই ধারণা অবশ্যই ভুল, মানুষ প্রথম দিন যা করে সারা বছর তাই করে। আর আপাতত SMS পড়ছি না, আপাতত SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো কিছু লিখতে চান, বলতে চান, জানতে চান, শুনতে চান, জানাতে চান, শোনাতে চান, এর বাইরেও আরো কিছু যদি থাকে, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 6969। সো লেটস এনজয় আওয়ার নেক্সট সং। এটা কি গান এখন আমরা শুনবো? এখন আমরা শুনবো আরেকটা দুনিয়া কাঁপানো, সারা জাগানো, কালজয়ী আরেকটা রোমান্টিক গান। আশা করছি ভালোই লাগবে, সাথী থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট হিরাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM। একটু আগে আমরা শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে মেরুন 5 এর একটা গান এবং গানটার নাম ছিল ডোন্ট ওয়ানা নো। আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে অর্ণবের গান তোমার জন্য। এবং আজকে যদি রোমান্টিক গানে যেহেতু প্লেলিস্ট হচ্ছে, নিশ্চয়ই এই গানগুলো থাকারই কথা, স্পেশালি তোমার জন্য। আর আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে ইন্টারেস্টিং একটা মেসেজ পেয়েছি, আমি সেটা পরে পড়ছি। আমাকে SMS পাঠিয়েছিলেন একজন ফ্রেন্ড, তার নাম হচ্ছে আচ্ছা আবিরের SMS-টাই পড়ি, ইন্টারেস্টিং SMS-টা। সেটা হচ্ছে যে আমি নাকি কোন ব্রিটিশ আমলে বলেছিলাম যে কোনো একদিন কোনো একটা এপিসোডে আমি সেই মেসেজগুলো শুধু পড়বো যেগুলো অন এয়ারে ইউজুয়ালি পড়ি না, বা পড়া যায় না, বা পড়ার মতো মনে হয় না বলে আমি অন এয়ারে পড়ি না, শুধু আমি পড়ে একা একা মজা নেই। তো এরকম SMS-গুলো একদিন আমি আসলেই বলেছিলাম, আমার মনে নেই, বাট আইডিয়াটা ইন্টারেস্টিং। মানে ইউজুয়ালি যে SMS-গুলো মানে আমি পড়ি না, স্কিপ করে যাই, সেই মেসেজগুলো আসলে কেমন থাকে এটা হয়তো আপনার জানার ইচ্ছে হতেই পারে। আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, যেন আমি আজকে দেখি এরকম দু একটা পাই কিনা। যেমন মোহাম্মদ বাবু নামের একজন জামালপুর থেকে লিখেছেন আই লাভ ইউ শিখা, এটুকুই হচ্ছে শুধু তার মেসেজ। তারপরে মিলন লিখেছেন, মিলন বাদশা খান নামের একজন ফরিদপুর থেকে, আজকের অনুষ্ঠান সেই রকম মচৎকার হুয়াহু। আচ্ছা, তো আপনারা জানতে চাচ্ছিলেন যে আমি যে SMS-গুলো অনেয়ারে পড়ি না ইউজুয়ালি, আজকে হয়তো পড়তাম না। এই SMS-টা পরে পরে ভাবলাম যেহেতু নাকি ব্রিটিশ আমলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আসলে ওই মেসেজগুলো কেমন হয় বা কেন পড়ি না, বা তো একটু আইডিয়া হয়ে যাক সবার, যেগুলো আসলে পড়ি না সেগুলো কেমন হয়। যেমন নিশি লিখেছেন হাউ আর ইউ ভাইয়া, এইটুকুই। তারপরে হচ্ছেন
এছাড়া আমাকে একটা SMS পাঠিয়েছিলেন, মিম লিখেছেন বনানী থেকে, হাই হাম্মা সংটা প্লে করো। হাম্বা এটা হলে আরো ভালো হতো। আর আমাকে এরপরে লিখেছেন যে সংগ্রাম নামের একজন, রঙ্গিলা পাল তুইলা সংটা প্লিজ অন করুন। গান অন করতে বলেছেন উনি, এটা বোধহয় লাইটের মধ্যে অন অফ করা যায়, তো আমি গানের নামই শুনিনি এটা জীবনে। ঝিনুক সাভার থেকে লিখেছেন ইমরান মাহমুদের মুসাফির গানটা প্লে করুন প্লিজ। নাফি ফ্রম সাভার এসি বানায়া সংটা প্লে করো প্লিজ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন ধরনের SMS গুলো পড়া হয় না, বা ইউজুয়ালি যেগুলো পড়ি না সেগুলো কেমন থাকে। তারপরে হচ্ছে এরকম আর SMS আপাতত আর নেই, আবার আসলে না সেখান থেকে কিছু পড়বো। হ্যাঁ আচ্ছা, যেমন শাহ আলী লিখেছেন ঢাকা বাড্ডা থেকে, যেমন না এটা পড়ার মতো মেসেজ, আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর নাদিম লিখেছেন আদাবর 13 নম্বর থেকে, তার মায়ের জন্য ভালোবাসার একটা খুব অনুভব একটা মেসেজ। আর মোহাম্মদ বাবু জামালপুর থেকে আরও একবার জানিয়েছেন আই লাভ ইউ শিখা, খুব ভালো কথা, আমরা জানিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, যদি আপনি এরকম মেসেজ পড়তে চান, আজকে কিন্তু মেসেজ পড়ার সম্ভাবনাটা বেড়ে গেল আবিরের SMS এর পরে, কারণ ইউজুয়ালি যে ধরনের মেসেজগুলো পড়ি না বা স্কিপ করে যায়, আজকে ওই মেসেজের পরে কিন্তু সেগুলো একটু আগে পড়লাম, যে ইউজুয়ালি যেগুলো পড়ি না সেগুলো কেমন হয় এটা বোঝানোর জন্য। তো আজকে কিন্তু তাই নির্বিশেষে আপনার SMS পড়ার চান্স অনেক বেশি, তাই বেশি করে পাঠান, এবং যে কোনো গানের রিকোয়েস্টও করতে পারেন, যে কোনো কিছুই লিখতে পারেন, বলতে পারেন, এবং যে কোনো গান চাইতে পারেন। সেজন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে লুবায়না শুনতে চেয়েছে গানটা, ডুব হচ্ছে গানটার নাম, হাবিব আর ন্যান্সির গাওয়া একটা গান, এবং হাবিবের গাওয়া একটা গান। আশা করছি এই গানটা ভালো লাগবে, এবং আজকে প্লেলিস্টে সবগুলো সুপার ডুপার বাম্পার রোমান্টিক গানগুলো অনেক বেশি ভালো লাগবে, তাই সাথে থাকুন, এনজয় করুন। একটু পরে ফিরছি, আপনার ভেতরে আমি ডুব দেবো হয়তো এই গানটা পরে, সেজন্য প্রস্তুত হন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে আরও একবার শুক্রবার রাতের স্পেশাল আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাই। সময় যখন 12:15 শুনছিলাম বোঝে না সে বোঝে না। যদি নাই বোঝে তো বুঝিয়ে বললেই হয়, আমার ধারণা সমস্যাটা মিটে যেত, আর ওকে অরিজিৎ সিংকে এত কষ্ট করে এই গানটা গাইতে হতো না। আর তবে এই প্রবলেমটা আমার কাছে মনে হয় শাশ্বত, চিরন্তন, এবং সৃষ্টির আদি যুগ থেকে, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা মনে হয় বহমান, এবং যতদিনই নশ্বর পৃথিবী থাকবে এই সমস্যা থাকবে, যে একজন একটা কিছু বোঝাতে চায় আরেকজন সেটা বোঝে না, এবং আপনি বলার সাথে সাথেই সে বুঝে যাবে, বুঝে সেইভাবে কাজ করবে, এটা সবসময় হয় না। কারণ কোন এক মনীষী বলেছেন আজ থেকে প্রায় 49 বছর আগে, একদিন তিনি বলেছিলেন একটা কবিতায়, সেটা কবিতাটা কথার এরকম ছিল যে নারীরা শোনে একটা, বোঝে একটা, সে মনে করে সে বুঝেছে আরেকটা, সে মুখে বলে আরেকটা। তো এরকম একটা কথা চালু আছে। আর আরেকটা কথা চালু আছে, সেটাও হচ্ছে, ওই কথাটা আমার কাছে আরো বেশি মজার মনে হয়, লাইক ওইটা আমি আসলেই বিশ্বাস করি। এই কথাটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো মেয়েকে কিছু বলবেন, সে যদি না বলে উত্তরে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা সঠিক, আসলে সে বোঝাতে চেয়েছে, মেবি হতেও পারে। আর যদি মেবি বলে, বা মনে হয়, বা হতে পারে, বা জানি না, এরকম কিছু বলে, তাহলে ধরে নিতে হবে হ্যাঁ অ্যান্সারটা পজিটিভ। আর যদি একবারে সরাসরি হ্যাঁ বলে দেয়, তাহলে সে কোনো মেয়েই না। সো আশা করি কথাটার মর্মার্থটা বুঝতে পেরেছেন। না বুঝলে আমি আরেকবার বলি, হ্যাঁ, যদি না বলে ধরে নিতে হবে মাঝামাঝি, হতে পারে ওর মেবি, জানি না, ওর লেটস সি। আর যদি এটা বলে লেটস সি, ওর জানি না, ওর মেবি অথবা হতে পারে, তাহলে ধরে নিতে হবে ইয়েস পজিটিভ। আর যদি একবারে সরাসরি হ্যাঁ বলে দেয়, ধরে নিতে হবে সে কোনো মেয়েই না, কারণ মেয়েরা সরাসরি হ্যাঁ বলে না, ভাবে পজিটিভ হয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, বুঝিয়ে শুনিয়ে, একটু রহস্য করে, একটু আড়াল করে রাখতে ভালোবাসে, এবং আমরা হয়তো সেভাবেই নারীদেরকে দেখতে ভালোবাসি। সরাসরি হয়তো হ্যাঁ বলে দিলাম, আমরা এই বললাম আর হ্যাঁ বলে দিল, সো ইট মে হ্যাপেন। তো এই দুজন মনীষীর নাম আমি ভুলে গেছি, কিন্তু কথাটা খুবই কিন্তু সত্য। হ্যাঁ, তাই বোঝে না সে বোঝে না, এভাবে যুগ যুগ ধরে পুরুষদেরকে বলে যেতে হয়, এবং আমার মনে হয় এখানেই সৌন্দর্যটা নিহিত। সরাসরি বুঝে ফেললে এবং বলে দিলে রোম্যান্সের আড়ালে আবদালে যে অনেক লুকানো, অনেক নিভৃত গহীন সৌন্দর্য আছে, সেটা হয়তো থাকতো না, তাই না? কিছুটা আড়াল থাকা ভালো। অবগুণ্ঠনে সবসময় আড়াল নয়, অবগুণ্ঠনে মাঝে মাঝে ভালোবাসার অবাধ মুক্তি। এটা 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 কোনো মনীষী বলেনি, এটা আমি বললাম আর কি।
কিছু SMS কি পড়বো? হ্যাঁ, পড়া যায় আমার মনে হয়। লিখেছেন আমাকে একজন বন্ধু, তার মধ্যে হচ্ছেন তানজিলা পল্লবী থেকে। আচ্ছা, ওই যে আমি একজন আজকে জানতে চেয়েছেন, আবির লিখেছেন যে কোনো এক প্রাগৈতিহাসিক যুগে আমি বলেছিলাম যে SMS গুলো অনেক পড়ি না, কোনো একটা এপিসোডে সেগুলো পড়বো। তানজিলার SMS টা কিন্তু এরকম: হাই, আমি বিগ ফ্যান অফ ইউ, আপনার সাথে দেখা করতে চাই কিন্তু আপনার দেখা পাওয়া নাকি সহজ নয়। তো এরকম SMS গুলোই আমি সাধারণত পড়ি না অনেরে। আর একা আমাকে জানিয়েছে বেশ কিছু গানের রিকোয়েস্ট: অবাক ভালোবাসা, এ তো নয় গান, সুন্দরী তমা, লাভ স্টোরি, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। সুন্দর সুন্দর অনেক গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাই না? শামীম রেজা আমাকে জানিয়েছেন তার ওয়াইফ কিনে কিছু একটা, কিন্তু SMS টা কি কোয়াইট ক্লিয়ার না। খুব কষ্ট দিয়েছেন তিনি ওয়াইফকে, এটা বোঝা যাচ্ছে। শুভ আমাকে জানিয়েছেন দুনিয়া থেকে, যদি আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিয়েছেন, এখন এটা নিয়ে যদি আমি কিছু বলতে চাই তখন মানুষ বলবে, নিন্দুকেরা বলবে, তুই আরেকজনের ঘরে কেন ইন্টারফেয়ার করছিস, আরেকজনের পারিবারিক বিষয়ে তুই কেন নাক গলাচ্ছিস, ওরে পাষণ্ড। তাই আমি এই জন্য এটার অ্যান্সার কিন্তু কিছু বললাম না, তাই না? আরেকজনের দাম্পত্য জীবনে অবৈধ অনুপ্রবেশ করা একদমই দণ্ডনীয় অপরাধ। লিও আমাকে জানিয়েছেন ঢাকা থেকে, সেটা হচ্ছে গানগুলো মন ভালো করে দেওয়ার মতো। আর নির্জন আমাকে জানিয়েছেন সেদিন তিনি স্বপ্নে দেখেছেন আমি নাকি তার বাড়ির উঠানে, গ্রামের বাড়ি নিশ্চয়ই, বাড়ির উঠানে বসে একটা গান শুনতে চাচ্ছি তার কাছে, এবং তিনি গানের খাতা খুঁজে পাচ্ছেন না। কেন গানের খাতা খুঁজতে হবে কেন? আপনার গানের কথা কি মনে থাকে না? গানের কথা মনে রাখা উচিত। কনসার্টে যেটা হয়, মাঝে মাঝে অনেক কনসার্টে গিয়ে দেখি যে যিনি আমার ফেভারিট মিউজিশিয়ান তিনি গানের লিরিক্সটা নিজেই মনে নাই, এই জন্য লিরিক্স স্ট্যান্ডে সুন্দর মতো লিরিক্স ঠিক সাজানো, এবং সেখান থেকে লিরিক্স দেখে উনি বলছেন। তখন আমাদের মনে প্রশ্ন থাকে, আয় হায়, এটা তো প্রত্যেকটা লাইন আমার মুখস্থ, প্রত্যেকটা শব্দ আমি 100 বছর পরে বলে দিতে পারবো, আর আমার প্রিয় শিল্পী সে নিজেই এটা জানে না, লিরিক্স থেকে গাইতে হচ্ছে। বাট আমাদের কাছে বিষয়টা একরকম, তার কাছে বিষয়টা হয়তো অন্যরকম। যেমন সর্বশেষ LRBর 25 বছর পূর্তি কনসার্টে যখন গেলাম, দেখলাম এক ঢাউস লিরিক্স স্ট্যান্ডে অনেকগুলো লিরিক্স রাখা, এবং আয়ুব বাচ্চু সেখান থেকে দেখে একটার পর একটা। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে, যে গানটা গাওয়া হয়ে যাচ্ছে তখন দেখলাম আমাদের প্রিয় এবি আওয়াজ বাচ্চু ভাই ওই লিরিক্সটা তুলে ঠুস করে ফেলে দিচ্ছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আরেকজন এসে সেটা করিয়ে নিচ্ছে, মানে বিশাল এলাহি এক রাজকীয় ব্যাপার স্যাপার। তো তখন আমার মনে হচ্ছিল, হ্যাঁ সবগুলো একদম আমার মুখস্থ, আর গায়ক সাহেবের নিজেরই মনে নেই। তো গাওয়া শেষ, পৃষ্ঠা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এরকম একটা গল্প ছোটবেলায় শুনেছিলাম শেরে বাংলাকে নিয়ে, তার মেমোরি নাকি খুবই শার্প ছিল, একদম আমার উল্টা, একবার যেটা পড়তেন সারা জীবন নাকি মনে থাকতো, এরকম একটা ব্যাপার স্যাপার। এবং তিনি নাকি যে বইটা পড়তেন, ওই বইটা পড়া শেষ হয়ে গেলে নাকি পৃষ্ঠাটা ছুঁড়ে ফেলে দিতেন। তো কারণ কি? কারণ হচ্ছে ওটা তার দরকার নেই, তার এটা সবসময় মনে থাকবে। তো আমি জানি না এটা গল্প না সত্যি, এটা বলে আমাদেরকে ইন্সপায়ার করা হতো, ওরে গাধা তোরাও একটু এরকম হ। তো এরকম হতে পারিনি, কিন্তু গল্পটা আমার এখনো মনে আছে। অবশ্য বিখ্যাত ব্যক্তিদের নিয়ে এরকম অনেক আজগুবি গল্প চালু আছে, তো আমি জানি না এটা সত্যি কিনা। আবার উনি নাকি এক বসায় 19টা না 23টা কই মাছ খেতেন, এরকম অনেক গল্প শুনেছি শেরে বাংলাকে নিয়ে। আমাকে আরিকা SMS পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, কাকে লিখেছেন জানি না, লিখেছেন যে ইউ আর এন সেলফিশ অ্যাট অল, আই লাইক ইউ, লেটস মিট ইফ ইউ ওয়ান্ট। এটা আপনার ব্যক্তিগত জীবনে কাউকে লিখলে কোনো সমস্যা নেই, আর যদি আমাকে লিখে থাকেন আমি খুব এক্সাইটেড, আমার সাথে মিট করতে যাচ্ছে একদম, প্লিজ ওয়েন অ্যান্ড ওয়্যার আমাকে জানান প্লিজ। হ্যাঁ, লেটস হ্যাভ লাঞ্চ টুমরো। রাকিবুল জানিয়েছেন আমাকে মোহাম্মদপুর থেকে, সেটা হচ্ছে রাকিবুল হাসান, তোমার পক্ষ থেকে আমি ঐশীকে সরি জানিয়ে দিচ্ছি, আমি জানি না কেন এই ধরনের SMS আমি সাধারণত স্কিপ করি, সেই হিসেবে এটা আজকে পড়লাম। তাসফিয়া সবাই ভালো আছে, দোয়া করবেন। এবং গতকালকে ছিল ব্র্যাডলি কুপারের জন্মদিন, সো বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ ব্র্যাডলি কুপার, এবং অনেকেরই প্রিয় নায়ক, খুবই সুদর্শন একজন অভিনেতা, আমার নিজেরও ভালো লাগার অভিনেতাদের একজন ব্র্যাডলি কুপার। আর ব্র্যাডলি কুপারকে দেখে আমার মনে হয় অনেকের অনেক ইন্সপিরেশন নেবার আছে। ব্র্যাডলি কুপারকে যদি নাও চিনে থাকেন এখন পর্যন্ত, তাহলে বলি যে হ্যাংওভার মুভি যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্র্যাডলি কুপার কোনটা। এবং আচ্ছা, ব্র্যাডলি কুপারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এটা এই জন্য বললাম যে অনেক সময় হাল ছেড়ে দেন, ভেঙে পড়েন, মনে করেন জীবনে কিছুই আর পাও নেই, কি আছে জীবনে কি পাম। ব্র্যাডলি কুপার অনেক দিন স্ট্রাগল করেছেন হলিউডে একটা একটা মোটামুটি একটা জায়গা করে নেওয়ার জন্য। প্রথমে একেবারে C গ্রেডেড মুভি, B গ্রেডেড মুভি, এখানে ঘুরছেন ওখানে ঘুরছেন, কোনো রোল পাচ্ছেন না, এবং আস্তে আস্তে অনেক দিন পরে একেবারে 30 এভাবে ঘুরতে ঘুরতে 35 ক্রস করার পরে আস্তে আস্তে অনেকের নজরে এলেন এবং হ্যাংওভার মুভিটা করলেন, এবং সেটা খুব লো বাজেটের একটা মুভি ছিল, এবং সেই মুভি নিয়ে খুব একটা এক্সপেকটেশন কারো ছিল না, কিন্তু হ্যাংওভার দিয়ে তিনি এমনই হিট করলেন যে একেবারে সবাই মনে করলেন এবারে অবশেষে তিনি সফল হয়ে গেলেন। কিন্তু না, জীবন সবসময় এরকম হয় না। হ্যাংওভার অনেক হিট করার পরেও খুব একটা ভালো সিনেমা ব্র্যাডলি কুপার অনেকদিন ধরে পাননি। এখানে ওই সেই মাঝারি বা একটু লো গ্রেডেড ফিল্মই করে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে ওই একটাই তার হিট মুভি হবে ক্যারিয়ারে। কিন্তু তিনি কিন্তু স্ট্রাগল বন্ধ করে দেননি, স্ট্রাগল করা, ফাইট করা বন্ধ করেননি, এবং লেগেছিলেন অনেক চেষ্টা কাঠখড় পরিয়ে। অবশেষে 2014-এর দিকে এসে তার ভালো মুভি রিলিজ হতে লাগলো একটার পর একটা, এবং সবগুলো একদম এ গ্রেডেড টপ ক্লাস মুভি, এবং যেগুলো অস্কারের জন্য নমিনেটেড হচ্ছে, যেগুলো অনেক ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হচ্ছে, লাইক
সিলভার লাইনিংস প্লেবুক, তারপরে হচ্ছে ওই যে আমেরিকান হাসল, এই মুভিগুলো, এবং তারপরে জয় বেরিয়েছিল জেনিফার লরেন্সের সাথে, এবং এখন একটা জুটি বলা যায় দাঁড়িয়ে গেছে যে জেনিফার লরেন্স অ্যান্ড ব্র্যাডলি কুপার। সো অবশেষে অনেক পরে যখন সবাই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, এখন তিনি একদম প্রথম শ্রেণীর একজন অভিনেতা এবং বাজার দরও কিন্তু তার ব্যাপক উঠছে। সো আমার মনে হয় যে ব্র্যাডলি কুপারের স্ট্রাগলিং লাইফ, এরকম আরেকজন নায়ক আছেন ম্যাথু ম্যাককনাহে, তার লাইফও ঠিক সিমিলার ছিল। একসময় ছিলেন মাস্তান, সেখান থেকে অভিনেতা, এবং খুব ললিপপ টাইপের মুভি করতেন এক সময়, এবং সবাই ধরে নিতে তার দৌড় ওই পর্যন্ত। কিন্তু এক সময় তিনি অস্কার উইনিং অভিনেতা হলেন এবং অস্কার পেয়েছিলেন ডালাস বায়ার্স ক্লাব সিনেমাতে অভিনয় করে। সো আমার কাছে মনে হয় যে ব্র্যাডলি কুপার এবং ম্যাথু ম্যাককনাহে এই দুজনের ক্যারিয়ার থেকে স্পেশালি যারা এরকম কিছু করতে চান তাদের অনেক কিছু শেখার আছে হাল না ছেড়ে দেওয়ার জন্য। সো দে ক্যান বি দেয়ার আইডলস আই গেস। আর ব্র্যাডলি কুপারের অবশ্য রিসেন্ট আমার এক্সপিরিয়েন্সটা ভালো না। আমি জয় মুভি, যেটা ব্র্যাডলি কুপার আছেন এবং জেনিফার লরেন্স আছেন, আমি সেটা 14 দিন ধরে দেখার চেষ্টা করছি, কিন্তু 14 দিন ধরে আমি একটু পরপর গিয়ে থমকে যাচ্ছি, কারণ আমি যে ব্লুরেতে দেখছি সেটা হচ্ছে রিস্কে অনেক স্ক্র্যাচ, 2 মিনিট চলে আবার বন্ধ হয়। আমি সারা রাত ধরে 1-1.5 ঘন্টা ধরে স্ট্রাগল করি, হোম থিয়েটার অফ করে আবার অন করি, আবার মানে আমার শার্ট প্যান্ট সব কিছু দিয়ে মুছে আবার ডিস্টার্ব দিই, তারপরও একটু চলে আবার বন্ধ হয়ে যায়। 14 দিন ধরে আমার স্ট্রাগল চলছে। অন্য কোনো মুভিতেও হাত দিতে পারছি না, কারণ মুভিটা খুব ভালো লাগছে, মাঝপথে উঠে যেতেও মন চায় না। আজকেও বাসায় ফিরে আবার আরেকবার চেষ্টা করবো, দেখি কতদূর কি করা যায়। আমি জানি না আমার এই জয় মুভিটা দেখার এই লড়াই কতদিন চলবে, এই জীবনে তা জানা নেই। সে যাই হোক, আমার মনে হয় অনেক SMS পড়েছি, অনেক বেশি কথা বলে ফেলেছি, মার্জনা করবেন। জেসি জেনি, আমার যে নামটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সুগার প্লাম, ইটস এ সুইট নেম। সুজানা ফ্রম লালমাটিয়া, তিনি ফয়সালকে মিস করছেন। এটা হচ্ছে এই ধরনের SMS ইউজুয়ালি আমার পড়া হয় না, এরকম অমুককে মিস করছি, তমুককে বলে আমি ওকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আমার সাথে এরকম SMS গুলো খুব একটা পড়া হয় না, ওই যে আজকে যেহেতু সেগুলো পড়ছি একটা আইডিয়া দেওয়ার জন্য, সেজন্য সুজানার নামটা, সুজানার SMS-টাও পড়লাম। সুজানার আপাতত SMS পড়ছি না, শুধু মনে করে দিচ্ছি কি করে SMS করতে হবে। যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কথা লিখতে চান, নিজের ভাবনা, অনুভূতি, আবেগ, যে কোনো কিছু শেয়ার করতে চান, আবেগ এবং আবেগ দুটো শেয়ার করতে পারেন। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, এবং লিখে যে নম্বরে পাঠাবেন সেটা হচ্ছে 6969। অ্যান্ড অনেকে আছেন এরকম বলতে চান যে হয়তো কাউকে পছন্দ করেন, হ্যাঁ, তো কিন্তু দেখা গেল যে যাকে পছন্দ করছেন তার জীবনে আপনি একা না, অলরেডি একজন এসে দখল করে বসে আছে, একদম চর দখল করে জমি টমি ঘর বাড়ি বানিয়ে গাছ লাগিয়ে সুন্দর একেবারে বাড়ি বানিয়ে অলরেডি সেখানে বাসা বেঁধে গেছে, আপনার জন্য আর খালি জায়গা নেই। তখন আপনি কি করবেন? তখন কিন্তু 3টা সিচুয়েশন হয়। যারা সত্যিকার অর্থে অনেক বড় হৃদয়ের, অনেক গভীরভাবে ভালোবাসেন, তারা বলেন কুছ পরোয়া নেই, তোমাকে পাওয়াই আমার একমাত্র উদ্দেশ্য না, আর পাওয়ার মাঝেই ভালোবাসার সার্থকতা না, তাই আমি এক চন্তন দেবদাস হয়ে অপেক্ষা করবো তোমার জন্য, দূর থেকে ভালোবেসে যাবে। এরকম অনেক গভীর ডায়লগ দিয়ে থাকেন একদল। আরেক দল হচ্ছে খুব স্ট্রেট কাট, তাদের আবার এত চোখ খোলা জানি, বললাম তো ফাইন, যেহেতু আমার জায়গা নেই, চান্স নেই, ফাইন, আমি গেলাম, আল্লাহ হাফেজ, আরেক জায়গায় গিয়ে দেখি কি হয়। আরেক দল আছেন যে যেতে চান, যেহেতু জায়গা নেই, কিন্তু সরাসরি বলতে একটু লজ্জা পান যে আমার চান্স নেই, এতক্ষণ এত কথা বললাম, এখন কীভাবে আমি সাথে সাথে উল্টা দিকে দৌড় দিই। তখন তার একটু চোখ খোলার কারণে না, ঠিক আছে, উই ক্যান বি গুড ফ্রেন্ডস, অর আই ক্যান ওয়েট, লেটস সি, এটা বলে একটু চোখ লজ্জা দিয়ে কোনো মধ্যে ঘোমটা পরে উল্টা দিকে কিছুক্ষণ পরে দৌড় দেন। তো এই 3 ক্যাটাগরির আমি জানি না যারা এই মুহূর্তে শুনছেন কেউ আছেন কিনা যে ক্যাটাগরি থাকেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথা একটাই, আই এম নট দি অনলি ওয়ান। সো এই গানটা এখন প্লে করবো, স্যাম স্মিথের আই এম নট দি অনলি ওয়ান। I made you breakfast, by the way. Okay, I'm in a bit of a rush. Hi friends, welcome back once again. শুনছেন আরেকবার ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:38। শুনছিলাম তাহসানের গান প্রেম তুমি, আর তার আগেও ছিল বোধহয় আরেকটা রোমান্টিক গান। এবং আজকে সব প্লেলিস্টে কিন্তু দারুণ দারুণ রোমান্টিক গান। আপনার ভালো না লাগার কোনো কারণ নেই, আমাকে ভালো না লাগতে পারে, আমার কথা ভালো না লাগতে পারে, এবং যেটা সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এই প্লেলিস্টের গানগুলো আপনার ভালো না লাগার কোনো কারণ নেই। যদি না লেগে থাকে বুঝতে হবে সমস্যাটা আপনার, আমার না, এবং সেজন্য আপনার অতি সত্বর একটা মানসিক স্বাস্থ্য নিরাময় কেন্দ্রে যোগাযোগ করাটা খুব জরুরি। ওকে, আর তার আগে যে গানটা ছিল সেটা হচ্ছে স্যাম স্মিথের আই এম নট দি অনলি ওয়ান। এবং আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, অবশ্যই তাদের মধ্যে কবিতার রিকোয়েস্ট অনেকে করছেন, কবিতা পড়বো আজকে, পড়বো না এটা কিন্তু আমি একবারও বলিনি। লিখেছেন আমাকে লিওনা, হাই রাজ, ইটস লিওনা, অনেকদিন পর শুনছি তোমাকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য বিউটিফুল সংস। আরেকটা রিকোয়েস্ট করেছেন, প্লে করবো লিওনা। মোবাইল ইঞ্জিনিয়ার সাউথ
সাউথওয়্যার লিখেছেন, কেমন আছো আমি জানি, আমার SMS পড়বেন আমি জানি, তো আপনার ধারণা কিন্তু ভুল, আপনার SMS পড়লাম। মোবাইল ইঞ্জিনিয়ার নিসর্গ জানিয়েছেন যে টমাস হার্ডির একটা মুভি পড়েছেন, সেটা হচ্ছে যে টেস অফ ডেরবাভিল নভেলটা সারাদিন ধরে পড়লেন এবং মনে হয়েছে সত্যি সত্যি জীবনে অনেক ঘটনাই ঘটে যার উপর মানুষের ভবিষ্যৎ বর্তমান অনেকাংশে ডিপেন্ড করে। ভালো লেগেছে তার কাছে এই বইটা। টমাস হার্ডি অনেক নাম করা একজন ঔপন্যাসিক, সবগুলো পড়বেন, আশা করছি ভালো লাগবে আপনার। রাশেদ আমাকে জানিয়েছেন যদি সঞ্জীব দার গান প্লে করা যায় প্লে করতে, এবং অবশ্যই সঞ্জীব দার গান থাকবে, অনেক অসাধারণ রোমান্টিক গান তার আছে। আবির আমাকে জানিয়েছেন যে ভ্যালকারি মুভি দেখার পর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে সিনেমাগুলো আছে তার প্রেমে পড়েছেন, এবং লিখেছেন যে সাইকো থ্রিলার আমার ফার্স্ট ফেভারিট জনরা ছিল, কিন্তু এখন আমার যুদ্ধের মুভিগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, মোস্ট ফেভারিট জনরা হয়ে গেছে। এবং লিখেছেন যে হলিউড হরর মুভি দেখেও কোনোদিন তার খুব একটা প্রশংসা করেননি, কিন্তু দ্য অটোপসি অফ জেইন ডো দেখার পরে স্তব্ধ হয়ে গেছেন, এবং টিপিক্যাল হলিউড হরর মুভি না এটা। আমি এটা দেখিনি, দেখলে হয়তো ভালো লাগবে, আশা করছি দেখবো। আর তবে একটা হরর মুভি দেখেছিলাম, ওটাও টিপিক্যাল না, ওটা ছিল সেশন 9 প্রবাবলি, আমি বলেছিলাম কোনো একদিন শোতে, ওটাও ঠিক টিপিক্যাল হলিউডের হরর মুভির মতো না, সেশন 9। আর ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন লাভ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য 5 সেন্সেস অ্যান্ড দ্য 6 ডিরেকশনস, ইটস গোল ইজ অনলি টু এক্সপেরিয়েন্স, মেবি। আচ্ছা, ভ্যালকারি মুভিটা কিন্তু আমিও দেখেছি এবং সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, বেশ দারুণ একটা মুভি, অন্যরকম, অনেক সুন্দর, অনেক ভালো লাগে, খুব মানে আর্টিস্টিক একটা মুভি। আর তবে সবথেকে আমার ফেভারিট হচ্ছে ওই যে বললাম দ্য পিয়ানিস্ট, গত সপ্তাহে কোথায় বলেছিলাম। তবে আরেকটা মুভির কথা আপনি বলেছেন, দ্য থিন রেড লাইন, টেরেন্স মালিকের মুভি। টেরেন্স মালিকের মুভি দেখার পরে অবশ্যই আপনাকে নির্বাক হয়ে যেতে হবে, এতটাই অসাধারণ একজন পরিচালক তিনি। তার আরেকটা মুভি আছে খুব নাম করা, ট্রি অফ লাইফ, এটাও দেখতে পারেন, ব্র্যাড পিটের। সো আপাতত SMS পড়ছি না, যদি আপনি কোনো গান শুনতে চান, যদি সেই গান নিজেকে অথবা অন্য যে কাউকে ডেডিকেট করতে চান, কাউকে উইশ করতে চান, অথবা নিজের যে কোনো ভাবনা চিন্তা আমার সাথে শেয়ার করতে চান, ইউর মোস্ট ওয়েলকাম। এবং যে কোনো কিছু লেখার জন্য প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। আর এখন তাহলে আমাদের প্লেলিস্টে যে গানটা আছে সেই গানটা আমরা শুনে ফেলি, এবং আজকে দারুণ দারুণ সব রোম্যান্টিক গান প্লে করছি, আশা করছি এটাও ভালো লাগবে। এটা অনেক আগের একটা গান, বলা যায় 17-18 বছর আগের একটা গান। গানটা আমার মনে হয় যে আবেদন এখনো ফুরায়নি, এবং সত্যি অসাধারণ একটা গান। আমার মনে হয় এর বেশি আর কিছু বলার দরকার নেই, নিজেই শুনুন, নিজেই উপভোগ করুন, এবং জ্যোতি হয়ে থাকেন আপনি সর্বতার প্রতিমা। জটিলতার প্রতিমা হলো সমস্যা নেই। বহুদিন আমার হৃদয়কে অবরোধ করে রয়ে গেছে, হেমন্তের স্তব্ধতায় পুনরায় করে অধিকার। কোথায় বিদেশে যেন এক তিল অধিক প্রবীণ এক নীলিমার পরে তাহাকে দেখিনি আমি ভালো করে, তবু মহিলার মনন নিবিড় প্রাণ কখন আমার চোখঠারে চোখ রেখে বলে গিয়েছিল, সময়ের গ্রন্থি সনাতন, তবু সময়ও তা বেঁধে দিতে পারে। বিবর্ণ জড়িত এক ঘর, কি করে প্রাসাদ তাকে বলি আমি, অনেক ফাটল, নোনা আরশোলা ক্রিক্লাস দেয়ালের পরে, ফ্রেমের ভিতরে ছবি খেয়ে ফেলে অনুরাধাপুর, ইলোরার, মাতিসের, সেজানের, পিকাসোর। অথবা কিসের ছবি, কিসের ছবির হাড়গোড়, কেবল আধেক ছায়া, ছায়া আশ্চর্য সব বৃত্তের পরিধি রয়ে গেছে। কেউ দেখে, কেউ তাহা দেখে না কো, আমি দেখি নাই। তবু তার অবলং কালো টেবিলের পাশে আধা আধি চাঁদনির রাতে মনে পড়ে আমিও বসেছি একদিন। কোথাকার মহিলা সে, কবেকার, ভারতী, নর্ডিক, গ্রিক, মুসলিম, মার্কিন, অথবা সময় তাকে শনাক্ত করে না আর, সর্বদাই তাকে ঘিরে রাখে আধো অন্ধকার। চেয়ে থাকি, তবুও সে পৃথিবীর ভাষা ছেড়ে পরিভাষাহীন। মনে পড়ে সেখানে উঠোনে এক দেবদারু গাছ ছিল, তারপর সূর্যালোকে ফিরে এসে মনে হয় এইসব দেবদারু নয়, সেইখানে তম্বুরার শব্দ ছিল। পৃথিবীতে দুন্ধুবি বেজে ওঠে, বেজে ওঠে সুর, তান, লয়, গান আছে পৃথিবীতে জানি, তবু গানের হৃদয় নেই। একদিন রাত্রি এসে সকলের ঘুমের ভিতরে আমাকে একাকী জেনে ডেকে নিল, অন্য এক ব্যবহারে মাইলটাক দূরে পুরোপুরি। সবই আছে,
খুব কাছে। গোলকধাঁধার পথে ঘুরি, তবু অনন্ত মাইল তারপর কোথাও কিছু নেই বলে। অনেক আগের কথা এইসব। এই সময় বৃত্তের মতো গোল ভেবে চুরুটের অস্ফুট জানুহীন মলিন সমাজ সেই দিকে অগ্রসর হয় রোজ। একদিন সেই দেশ পাবে, সেই নারী নেই, আর ভুলে তারা শতাব্দীর অন্ধকার ব্যসনে ফুরাবে। Hey friends, welcome back once again. শুনছেন ইরাজকে আরেকবার, আর শুনছেন রেডিও আমার 88.4 FM ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ নিয়ে ইরাজ আপনার পাশে আরেকবার। সময় এখন 12:55 এবং আজকে অনেকেই বলেছিলেন যে এমন রোমান্টিক গানের শোতে যদি একটা রোমান্টিক কবিতা না হয় তাহলে কেমন হয়। এটা ছিল জীবনানন্দ দাশের একটা কবিতা, একটু ভিন্ন রকম। জীবনানন্দ সচরাচর কবিতার মতো না। এই কবিতাটার নামটা হচ্ছে অবরোধ। দারুণ কবিতা, আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটা। আমি এই প্রথমবার পড়লাম, এর আগে কখনো পড়া হয়নি। সেই নারী নেই আর, ভুলে তারা শতাব্দীর অন্ধকার ব্যসনে ফুরাবে। দারুণ লাইন। সে যাই হোক, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে তার আগে একটু প্লেলিস্টের কথা না বললি না। আমাকে একটু আগে আমরা যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে ফিউজনের একটা গান নিন্দ না আয়ে, এবং তার ছিল খালিদের একটা গান সরলতার প্রতিমা। আপাতত SMS পড়া যাক কিছু। আমাকে লিখেছেন যে বন্ধুরা, তার মধ্যে একজন হচ্ছেন একা জানিয়েছেন, there's a spark in everyone my friend, you're a firework, you just gotta ignite the light and shine it, it's always been inside of you my friend। তার কোন একটা বন্ধুর জন্য ইন্সপায়ারিং এই মেসেজ। এবং আপনি লিখেছেন যে তুমি হোম থিয়েটার দিয়ে কি বুঝিয়েছে, এবং বেশ বোঝা যাচ্ছে যে তুমি বেশ আয়েশ করে রসিয়ে বসিয়ে মুভি দেখো। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট একটা সময়। আমি যতক্ষণ বাসা থাকি তার মধ্যে আমার প্রিয় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একদম অনেক রাতে, মাঝরাত পেরিয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে জমিয়ে যায় আর কি, আমি একা ঘরের সব বাতি নিভিয়ে অন্ধকার করে ব্যাপক একটা পরিবেশ তৈরি করে তারপর যখন মুভি দেখতে বসে, ওই সময়টা আমার আসলে খুব ফেভারিট। আরেকটা প্রিয় জিনিস হচ্ছে আমার পজিশনের মধ্যে যা কিছু হচ্ছে তার মধ্যে আমার লাইব্রেরিগুলো বা বুকশেলফ, এবং সেগুলো যেখানে রাখা তার মাঝখানে একটা সবুজ কার্পেট বিছিয়েছে আর কি, একটা ঘাসের মতো, সবুজ ঘাসের মতো একটা কার্পেট, বেশ সবুজ মাঠে ফিল পাই। তো ওখানে বসে শুয়ে বই পড়তে, ওখানে সবুজ মাঠে শুয়ে বা শুয়ে সবুজ মাঠে বসে গল্পের বই পড়ছে, একটা বেশ ফিল কাজ করে। এবং এই মুহূর্তটা আমার খুব বেশি ফেভারিট আমার বাসায় কাটানো মুহূর্তের মধ্যে, কারণ খুব বেশি সময় বাসায় থাকা হয় না, যেটুকু থাকা তার মধ্যে এটাই ফেভারিট। লিখেছে আমাকে এর মধ্যে আরেকজন, তার নাম হচ্ছে আচ্ছা, যেগুলো অনেক পড়ি না এরকম কিছু SMS কি এখন পড়বো। আচ্ছা, যেমন আনুষ্কা নামের একজন জানিয়েছে, এত ভাব মাইরো না, ঠিক। এরপরে যেটা লিখেছেন সেটা অনেক আসলে আমার পড়া উচিত হবে না। আশা করছি আপনি বুঝে গেছেন কিরকম এরপরে কি কথা আছে। সেটা হচ্ছে যে উনি আমাকে নিষ্ঠুর বলেছেন কেন আমি তার এই আবেগময় SMS কেন পড়ি না। ওকে, এবং সেটা না পড়ার জন্য আমাকে বলেছেন অহংকারী, মুড়ি আর ভাব মেরো না। এরপরে আমাকে লিখেছেন শাফিন হচ্ছে একটা গান শুনতে চান, এবং এরপরে লিখেছেন শাফিন আরেকবার লিখেছিলেন এড শিরানের গান শুনতে চান আই সি ফায়ার। এরপরে আরো অনেকে বন্ধু SMS পাঠিয়েছিলেন। নিমন লিখেছেন বাস থেকে এক আকাতো দড়ি কবরস্থান মহাখালী ঢাকা। তো যে SMS পড়তে আসলে ডুবুরি নামাতে হবে সাগরের মধ্যে, সেরকম SMS আমার পড়া হয় না ইউজুয়ালি অন এয়ারে। দিস আর সাম স্যাম্পলস। আপাতত SMS আর না পড়ে আমি SMS করার নিয়মটা মনে করে দিই। যদি কোনো দারুণ রোম্যান্টিক গান শুনতে চান আজকে, এবং যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, মোবাইলের মেসেজ অপশনে যাবেন প্রথমে এবং লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নামধাম, তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বার, সেটা হচ্ছে 6969। এই মুহূর্তে আমরা আরেকটা রোম্যান্টিক এবং দারুণ গানে চলে যাচ্ছি, এবং তারপরে কিন্তু আজকে আরো বেশ কিছু কবিতা থাকছে, অবশ্যই রোম্যান্টিক কবিতা। সাথেই থাকুন। এই গানটা আমার এক কলিগ একবার খুব আবেগ নিয়ে গাইছিলেন, এবং তিনি গাইছিলেন কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে কবর দিও না। Enjoy the song. একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাতে সে আসবে মনে হয়। আমার দুয়ার অন্ধকারে কখন খুলেছে সে তার সপ্রতিভ হাতে। হঠাৎ কখন সন্ধ্যা মেয়েটির হাতের আঘাতে সকল সমুদ্র সূর্য সত্তর তাকে ঘুম পাড়িয়ে রাত্রি হতে পারে।
সে এসে এগিয়ে দেয়, শিয়রে আকাশ দূর দিকে, উজ্জ্বল ও নিরুজ্জ্বল নক্ষত্র গ্রহের আলোড়নে অঘ্রাণের রাত্রি হয়। এরকম হিরণময় রাত্রি ইতিহাস ছাড়া আর কিছু রেখেছে কি মনে? শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ। কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীথ। চারিদিকে ঘর বাড়ি পোড়া, সাঁকো সমাধির ভিড়। সে অনেক ক্লান্তি, ক্ষয়, অবিনশ্বর। পথে ফিরে যেন ঢের মহাসাগরের থেকে এসেছে নারীর পুরনো হৃদয় নবনিবিড় শরীরে। ইয়েস ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর একটু আগে শুনলাম যে কবিতাটা, এটা হচ্ছে জীবনানন্দের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে একটি নক্ষত্র আসে। দারুণ একটা কবিতা। এই কবিতাগুলো একটু ভিন্ন রকম, জীবনানন্দের অন্যান্য কবিতা থেকে একটু আলাদা, এবং এগুলোই আজকে বেশি বেশি পড়ছি। আশা করছি এর মধ্যে একটা অন্যরকম রোম্যান্টিক জীবনানন্দকে খুঁজে পাচ্ছেন। কি অসাধারণ লাইনে একদম শেষে। প্রথম লাইনটাও অসাধারণ, শেষের দিকে অসাধারণ। যেমন প্রথম দিকে ছিল একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে ঝাউয়ের কিনার ঘেঁষে, হেমন্তের তারা ভরা রাতে সে আসবে মনে হয়। আমার দুয়ার অন্ধকারে কখন খুলেছে সে তার সপ্রতিভ হাতে। আহা, সে কি লাইন! অঘ্রাণের রাত্রি হয়, এরকম হিরণময় রাত্রি ইতিহাস ছাড়া আর কিছু রেখেছে কি মনে? শেষ লাইন ছিল যে, যেন ঢের মহাসাগরের থেকে এসেছে নারীর পুরনো হৃদয় নবনিবিড় শরীরে। হয়তো যুগ যুগ চলে যায়, বহমান কাল তার ছাপ রেখে যায়। মহাকাল আস্তে আস্তে সময়ের করাল গ্রাসে নিয়ে যায় সবকিছু, সবটুকু অস্তিত্ব আমাদের সময় শতাব্দীর পর শতাব্দী পার হয়, এবং সকল যুগে যুগে এমন অসাধারণ নারীরা পৃথিবী আলোকিত করতে আসে। কিন্তু সেই পুরনো শাশ্বত চিরন্তন মমতাময় পৃথিবীর শেষ এবং প্রথম এবং নিবিড়তম আশ্রয়স্থল নারীর হৃদয়, সেই পুরনো প্রাচীন চিরন্তন শাশ্বত আবার ঘুরে ফিরে নবনবভাবে আসে নব নব নারীর শরীরে। কি অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে, যেন ঢের মহাসাগরের থেকে এসেছে নারীর পুরনো হৃদয় নবনিবিড় শরীরে। স্পিচলেস। এরপরে আর শো করার কোনো মানে হয় না, আমি বাসায় চলে যেতে না এমন অসাধারণ কিছু লাইনের পরে। মনে হয় কি আর বলবো, পৃথিবীতে যা কিছু বলবো সব জীবনানন্দ বলে গেছে। যা কিছু সুন্দর ছিল, যা কিছু সৌন্দর্য ছিল, সবই মানুষটা বলে গেছে। তাহলে আমরা কি করতে থাকবো? এর থেকে শো শেষ করে বাসায় গিয়ে লেপমুড়ি দিয়ে ঘুম দেই, সেই ভালো। কিন্তু সে তো হবার নয়। ওরে পাষণ্ড, তুই তোর কাজ করে যা, 2টো পর্যন্ত আমাকে থাকতেই হবে। ঠিক থাকতেই হবে বললে মনে হয় বাধ্য হয়ে থাকতে হবে। আসলে অনেক ভালোবাসা, আনন্দ, উত্তেজনা, উৎসাহ নিয়ে থাকবো জানুয়ারি। আর কিছু বন্ধুর SMS পড়ি। আমাকে লিখেছিলেন একজন বন্ধু, তিনি হচ্ছেন শাওন জিঞ্জিরা থেকে, শুনেছেন জেমসের প্রিয় আকাশী গানটা শুনতে চাচ্ছেন। দারুণ একটা গান। একা লিখেছে, আর SMS-টা পড়েছিলাম, যাকে আমাকে জানিয়েছেন, প্রতিদিন আমাদের প্রভাতের রাঙা ইচ্ছেগুলো বিষণ্ণ সন্ধ্যায় এসে মরে যায়, তবুও প্রতিদিন সূর্যাস্তের প্রতি থেকেই যায় আমাদের বিনম্র অভিবাদন। নির্জন লিখেছেন যে প্রচুর হাহাকার জাগে যখন ভাবি একটু একটু করে পেছনে সুন্দর মূল্যবান জীবনটা ফেলে এসেছি, এই তো আর কিছুদিন, তারপর কোথায় কোনো অতলে হারিয়ে যাব। নৈরাশ্যবাদী সংশয়বাদী SMS, জীবনানন্দ ইফেক্ট। আর লিখেছেন আমাকে মিষ্টি ফ্রম গ্রিন রোড, হ্যালো ডক্টর, হোয়াটসঅ্যাপ, Happy New Year, Iraj. Was waiting for one of the best moments of your show, the poetic moment. Now my new year truly begins. Okay. আশা করি কবিতাগুলো ভালো লাগছে তোমার। আর কবিতার প্রতি তোমার এই প্রেম, এই সত্যি অসাধারণ, এবং দেখে আমি ইন্সপায়ার্ড হই যে এত ভালোবাসা মানুষের কবিতার জন্য। আর আমি এক পাষণ্ড পামর চণ্ডাল, কবিতার প্রতি আমার এই অবহেলা, সব সত্যি পড়া হয় না ঠিক মতো। আপাতত SMS পড়ছি না, আমি শুধু আরেকটা কবিতা পড়বো এবং তারপর আবার গানে চলে যাচ্ছি। আপনি আমাকে লিখতে পারেন যে কোনো কিছু নিয়ে, আপনার যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন, আর যে কোনো গান শুনতে চাইতেই পারেন। লিখবেন প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। জীবনানন্দের আরেকটা কবিতা পড়ি, যেটার নাম হচ্ছে কি যেন কবিতাটার নাম, কোথায় হারিয়ে গেল, একটু আগে না খুঁজে পেতে রাখলাম। একটি নক্ষত্র, সে কবিতাটা তো পড়লাম একটু আগে। হ্যাঁ, তাহলে ওই কবিতাটা কোথায় গেল? সাড়ে সর্বনাশ তো। পেয়েছি, ছোট একটা কবিতা, এটা পরে আমি পরে গানটাতে চলে যাচ্ছি। এটার নাম হচ্ছে আমাকে একটি কথা দাও। আমাকে একটি কথা দাও, যা আকাশের মতো সহজ, মহৎ, বিশাল,
গভীর। সমস্ত ক্লান্ত হতাহত গৃহবলিভোগদের রক্তে মলিন ইতিহাসের অন্তর ধুয়ে চেনা হাতের মতন। আমি যাকে আবহমানকাল ভালোবেসে এসেছি সেই নারীর, সেই রাত্রির নক্ষত্রলাকিত নিবিড় বাতাসের মতো, সেই দিনের আলোর অন্তহীন ইঞ্জিন চঞ্চল ডানার মতন সেই উজ্জ্বল পাখিনীর, পাখির সমস্ত পিপাসাকে যে অগ্নির মতো প্রদীপ্ত দেখে অন্তিম শরীরিনী মোমের মতন। কাউকে ভালোবেসেছিলাম জানি, তবুও ভালোবাসা দুপুরবেলা সূর্যে ভোরে শিশির নেমে আসা। ভোরের দিকে হৃদয় ফেরাই, যাই চলে যাই, নীল সকালে চলে যাই। একটি নদী, একটি অরুণ, শিউলি, শিশির, পাখি, আমরা মায়ার মনের জিনিস, মায়াবিনীর বেলায় শুধু জাগি। বলছে সে কোন ত্রিকোণ থেকে, ছায়ার পরিভাষা। কাউকে ভালোবেসেছিলাম জানি, তবুও ভালোবাসা সে কোন সুদূর মরুর মনে চলে গেছে। হায় যাযাবর তুমি, সেইখানে কি মিলবে বনহংসী বাঁধা বাসা? হায় বলিভুক, কখন ভেবেছিলে মাটি ছেড়ে দূর আকাশের নীলে ধূসর ডানার অগ্নি ছেড়ে দিলে মিটে যাবে মায়াময়ী মাটির পিপাসা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন ইরাজকে, আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট। আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি এখন 1:29। জীবনানন্দের আরেকটা অন্যরকম কবিতা শুনলাম, এটার নাম হচ্ছে কাউকে ভালোবেসেছিলাম। তো চট জলদি আরেকটা কবিতা হয়ে যাবে নাকি? আরেকজন কবির, অন্য একজন কবির হয়ে যাক, কি আছে জীবনে, তাই না? এটা হচ্ছে হেলাল হাফিজের একটা কবিতা, এটার নাম হচ্ছে ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো, তিমিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, হাহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চঞ্চুতে, জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছেও আছে, শুধু তুমি অন্য ঘরে। খুবই ট্র্যাজিক একটা কবিতা। সেটাই হোক, আমরা ট্র্যাজেডি ছেড়ে SMS এর দিকে যাই। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে হচ্ছে শার্লি আমাকে জানিয়েছেন, আই ওয়াচ দ্য মুভি অটোপসি অফ জেইন ডো উইথ কাজিনস, টু মি ইট ওয়াজ এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম, চিপ থ্রিলস বাই সিয়া, মাই কাজিনস ফেভারিট, শুনে রিভিউ দিও। আচ্ছা, এটা কিন্তু হয় যে একজন একটু আগে লিখলেন অসাধারণ মুভি মনে হয়েছে তার কাছে, আরেকজন লিখলেন তার কাছে মনে হয়েছে ওয়েস্টেজ অফ টাইম। এটা হতেই পারে, কারণ এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু না যে সবার একই রকম অনুভূতি হবে। এবং এটার ক্ষেত্রে এটা হয় একজনের অনেক ভালো লাগে, একজনের একদমই ভালো লাগে না। এটা আমার নিজেরও অনেক হয়েছে যে অনেক নাম শুনে, অনেক বিখ্যাত শুনে দেখেছিলাম বা পড়েছিলাম, একদমই ভালো লাগেনি। ফর এক্সাম্পল ম্যাক্সিম গোর্কির মাদার, তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। ইনফ্যাক্ট আমার ডাকনাম পাভেল যে বইটা নায়কের নামে রাখা হয়েছিল, সেই বইটা অনেক আগ্রহ নিয়ে, অনেক উত্তেজনা নিয়ে অবশেষে যখন পড়তে বসলাম, আমার একদমই ভালো লাগেনি মাদার পড়ে। সো এরকম অনেক হতেই পারে, অনেক কারো কাছে ভালো লাগেনি, কারো কাছে ভালো লেগেছে, অস্বাভাবিক কিছু নহে। তারপরে আরেকটা জিনিস বলি, খুব রিসেন্টলি একটা আমাদের দেশের একটা সিনেমা, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, 2016 আমার মনে হয় সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত সিনেমা বাংলাদেশের। এটা নিয়ে এত হাইপ, এত কাহিনী, এত কীর্তি, এত আলাপ আলোচনা সারা বাংলাদেশে ঝড় বয়ে গেল, তো আমার কাছে অতটা ভালো লাগেনি, আই এম সরি টু সে। তো এরকম হতেই পারে, ডিফার করতেই পারে। সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় শিল্পের ক্ষেত্রে ধ্রুব সত্য বলে কিছু নেই, খুব ভালো বলেও কিছু নেই, খুব বাজে বলেও কিছু নেই, সবটুকুই আপেক্ষিক। কারো কাছে অসাধারণ মনে হতে পারে, কারো কাছে একদমই সাধারণ মনে হতে পারে, তাতে কিছু যায় আসে না। যার কাছে অসাধারণ মনে হয়েছে অন্তত তার কাছে সেই শিল্পটা সার্থক, এবং আমার কাছে মনে হয় স্রষ্টার সার্থকতাও সেখানে। অন্তত একজন মানুষের কাছে যদি অসাধারণ মনে হয়,
তারপরও সার্থকতা থাকতে পারে যদি একজন মানুষের কাছে অসাধারণ মনে না হয়। আমার কাছে মনে হয় দিনের শেষে আসলে যিনি সৃষ্টি করেছেন, যিনি রচয়িতা, যিনি নির্মাতা, তার যদি মনে হয় এটা করে আমি অসাধারণ স্বর্গীয় আনন্দ পেয়েছি, পৃথিবীতে একটা লোকেরও যদি ভালো না লাগে কিছু যায় আসে না। আমি এটা বানাতে গিয়ে, আমি এটা নির্মাণ করতে গিয়ে যে অসাধারণ তৃপ্তি আর আনন্দ পেয়েছি সেটাই আমার কাছে অনেক বেশি দামি। আমি হচ্ছে এই থিওরির। আমার কাছে মনে হয় যে এটা আমার নিজের শোয়ের ক্ষেত্রেও মনে হয় যে আমার শো শুনে যদি একটা লোকেরও ভালো না লাগে আমার কিছু যায় আসে না। আমি শো করে সবার সাথে থেকে এত কথা বলি, রাত জেগে গান প্লে করি, মনের মাধুরী মিশিয়ে এত কিছু করি, এইটা করতে গিয়ে আমি যে অসাধারণ আনন্দ পাই আমার জন্য সেটুকুই এনাফ। তাতে যদি কারো ভালো না লাগে আমার কিছু যায় আসে না। এরপর আমাকে SMS পাঠিয়েছেন আর অনেক বন্ধু, নির্জন এবং ব্লু নাইটিঙ্গেল অসাধারণ সব SMS পাঠাচ্ছেন। পৃথিবীতে কত বাঁধনে জড়ালাম, কত সুখ সেই টুকরো মায়ার গল্পগুলোই, জীবনটাই আসলে একটা মায়ার কারখানা, এই সব সুখে মাঝে মাঝে খুব কান্না পায়। আর ব্লু নাইটিঙ্গেল লিখেছিলেন, হাউ উইল আই বি অ্যাওয়েকেন এভার ইফ দ্য লাইট অফ দ্য বিলভড ইজ অ্যাবসেন্ট। জেসি জেনি জানিয়েছেন, মুঠো ভর্তি হাত খালি, মাঝে মধ্যে এমনও তো হয় তুমি তার সব কিছু, সে তবু তোমার কেউ নয়। দারুণ কথা তো। মুঠো ভর্তি হাত খালি, মাঝে মধ্যে এমনও তো হয় তুমি তার সব কিছু, সে তবু তোমার কেউ নয়। অসাধারণ, অসাধারণ। এক্ষেত্রে দুটো স দিয়ে বলতে হবে, একটা স দিয়ে বললে জমবে না, এটা অসাধারণ বলতে হবে, এটাকে অসাধারণ না। দুষ্টু পড়িয়া বউবাজার থেকে এখন SMS পাঠান। 2009-এও পাঠাতেন, 2016-তেও তিনি, 2017-তেও তিনি বউবাজারে, ঠিকানা বদলাননি। স্বামীবাজারে কবে যাবেন? স্বামীবাগ বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপাতত ঘুরে আসতে পারেন। আর আপাতত SMS পড়ছি না। আমি এখন কি করব, আমি এখন কি করতে পারি সবার জন্য? আরেকটা কবিতা কি পড়বো, কিন্তু কোনো কবিতা রেডি নেই এই মুহূর্তে। যেহেতু কোনো কবিতা রেডি নেই হাতের কাছে, যেটা বললো ওটাই ক্লিক করলাম এবং চোখের সামনে ভেসে উঠলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, এটা নাম হচ্ছে ক্যামেলিয়া। তো খুলে দেখলাম যে সর্বনাশ, বিশাল কবিতা, এত বড় কবিতা এখন পড়া যাবে না। তাই আমি প্রথম প্যারাটা একটু না হয় সবার জন্য পড়ে ফেলি এই বেলা। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা, সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে, মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা, যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই, সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। প্রায়ই হয় দেখা, মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলে ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি, ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে। কোনো ছুতো পাইরে, হাত নিষ্পিস করে। এমন সময় সে এক মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরুট, যেন পেলেই না শুনতে। ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে, মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরুট রাস্তায়। হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধহয় আমাকে চেনে, আমার নাম আছে ফুটবল খেলায়, বেশ একটু চওড়া গোছের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ, বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার। হাত কাঁপতে লাগলো, কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়, একটা ট্যাক্সি নিয়ে গেল চলে। পরদিন তাকে দেখলুম না, তার পরদিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। আবার বললুম মনে মনে, ভাগ্যটা ঘোলা জলে ডোবা। বীরত্বের স্মৃতি
মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতো। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে, সামনে বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার। ফিরব মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল, রোগা মানুষটি, লম্বা, চোখে চশম, দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু, যতটা পড়াশোনায় ঝোঁক আরে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি, সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এক উৎপাত, চুপ করে রইলেম। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলাম, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আরেকটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেম, ক্যামেলিয়া। সহজে বুঝি এর মন মেলে না। তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললেম টপশুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহযাত্রিনীটি সহজ নয়। একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে। থাক এই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা। পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনে। বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার। এইখানে বাসা বেঁধেছেন শালবনে, ছায়ায়, কাঠবিড়ালিদের পাড়ায়। সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে। অদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে। পলাশ বনে তসরের গুটি ধরেছে। মহিষ চড়ছে হর্তকি গাছের তলায়। উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। বাসাবাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাতলেম নদীর ধারে। সঙ্গী ছিল না কেউ, কেবল ছিল টবে সেই ক্যামেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে। রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে। মিঠু ফুলগুলো পায়ে এসে মাথা কোটে। কিন্তু সে কি চেয়ে দেখে? অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ও পারে। সেখানে শীষ গাছের তলায় বই পড়ে। আর আমাকে যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি নদীর ধারে বালির উপর চড়ুইভাতি করছে এরা। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই। আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ কেটে আনতে, আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্রগোছের ভালুকও কি মেলে না? দেখলেম দলের মধ্যে একজন যুবক, শার্ট পরা, গায়ে রেশমের বিলিতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাফানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা শ্বেত জবার পাপড়ি। পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র। বুঝলাম মুহূর্তেই এই সাঁওতাল পরগনা নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতাম, কিন্তু বাকি আছে একটি কাজ। আর দিন কয়েকই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে। সন্ধ্যার আগে ফিরে এসে টবে দেই জল, আর দেখি কুড়ি এগুলো কত দূর। সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ। ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, ডেকেছিস কেনে? আমি বললাম, এই জন্যেই। তারপরে ফিরে এলাম কলকাতায়।
অসাধারণ কবিতা না? বিরহের দুঃখের ক্যামেলিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এই কবিতাটা জীবনে প্রথমবার পড়লাম, অফ এয়ারে একটু আগেও পড়িনি, একবারই সরাসরি প্রথমবার পড়লাম, একবারে ডিরেক্ট অন এয়ারে অন করেই দেখেছিলাম। অনেক বড় কবিতা, আমি তখনও জানি না কি নিয়ে কি বিষয় কবিতাটা, তাই আমি ভেবেছিলাম জাস্ট প্রথম এক প্যারা পড়ে পরে গানটাতে চলে যাব, কিন্তু প্রথম এক প্যারা পরেই ব্যাপক ভালো লাগলো এবং যত পড়ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। একটা ছোট্ট প্রেমের গল্পের মতো মনে হচ্ছিল কবিতাটাকে, সেজন্য পুরোটা না দেখে, পুরোটা না পড়ে শেষ করতে পারলাম না, এবং খুব কৌতূহল হচ্ছিল যে আসলে কি ঘটেছিল শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত জানলাম অনেকের বলা সেই বিখ্যাত উক্তি, বিরহী প্রেম সবচেয়ে সুন্দর, অর্থবহ, সেটাই আরেকবার হলো। সে যাই হোক, ক্যামেলিয়া পড়লাম, আমরা এখন গানে চলে যাই। যদি কোনো কিছু লিখতে চান প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। অ্যান্ড আই নো ইউ আর ওয়ান্ডারফুল টুনাইট। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন রেইনস অ্যাভিনিউ, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার। আমরা প্রায় শেষ দিকে শোয়ের, তারপরও আরও যতটা সময় আছে আমরা কথা বলবো, গান শুনবো এবং SMS পড়বো ডেফিনেটলি। শুনছিলাম একটু আগে ISDর একটা গান, যে গানটার নাম ছিল এই গানটার নাম ছিল হচ্ছে ISD, ছিল গানের নাম, আসলে ব্যান্ডের নাম ছিল ইন্দালো। সো আর আমরা এখন একটা কবিতা শুনবো অবভিয়াসলি, তার আগে কিছু SMS পড়ি। আমাকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছিলেন। ইশরাত নামের একজন, হাতিঝিল থেকে ফিরোজা রং, আর আলভিয়া আমাকে SMS পাঠিয়েছেন DOHS থেকে। আলভিয়া ইজ ওয়ান্ডারফুল টুনাইট। একটু আগে একটা গান প্লে করছিলাম এরিক ক্ল্যাপটনের ওয়ান্ডারফুল টুনাইট, বাট আলভিয়া সম্পর্কে একটা কথা বলা যায়, শি ইজ ওয়ান্ডারফুল every day and every night, not only tonight, okay? So you're happy, Alvia. And আলভিয়ার জন্য এর পরে গানটা তার রিকোয়েস্টের গান। আর এই সাথে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন, তবে খুব বেশি সময় যেহেতু নেই, আমি ঝটপট চটপট কটপট লটপট আরেকটা কবিতা পড়ছি, কবিতাটা পড়ে তারপরে গানে আমরা চলে যাবো। হ্যাঁ, এটা কি কবিতা? এই কবিতাটার নাম হচ্ছে দীপ্তি, জীবনানন্দ দাশের একটা কবিতা। তোমার নিকট থেকে যত দূর দেশে আমি চলে যাই তত ভালো, সময় কেবলই নিজ নিয়মের মতো, তবুও কেউ সময় স্রোতের পরে সাঁকো বেঁধে দিতে চায়, ভেঙে যায়, যত ভাঙে তত ভালো, যত স্রোত বয়ে যায় সময়ের মতো নদীর জলসিঁড়ি, নিপার, ওজার, রাইন, রেবা, কাবেরীর, তুমি তত বহে যাও, আমি তত বহে চলি, তবুও কেহই কারু নয়, আমরা জীবন তবু। তোমার জীবন নিয়ে তুমি সূর্যের রশ্মির মতো অগণন চলে, রৌদ্রের বেলার মতো শরীরের রঙে খরতর নদী হয়ে গেলে, হয়ে যেতে, তবু মানুষই হয়ে পুরুষের সন্ধান পেয়েছ, পুরুষের চেয়ে বড় জীবনের হয়তোবা, আমিও জীবন তবু। কচিত তোমার কথা ভেবে তোমার সে শরীরের থেকে ঢের দূরে চলে গিয়ে কোথাও বিকেলবেলা নগরীর উৎসারণে উচল সিঁড়ির উপর রৌদ্রের রং জ্বলে ওঠে, দেখি বুদ্ধে চেয়েও আরো দীন সুষমার সুজাতার মৃত বৎসরে বাঁচায়েছে কেউ, যেন মনে হয় দেখা যায় কেউ নেই স্তব্ধতায়, তবু হৃদয়ে দীপ্তি আছে। দিন শেষ হয়নি এখনো, জীবনের দিন কাজ শেষ হতে আজও ঢের দেরি, অন্ন নেই হৃদয়বিহীনভাবে আজ মৈত্রী ভূমার চেয়ে অন্ন লোভাতুর, রক্তের সমুদ্র চারিদিকে, কলকাতা থেকে দূর গ্রিসের অলিভ বন, অন্ধকার, অগণন লোক মরে যায়। এম্পিডোক্লেসের মৃত্যু নয়, সেই মৃত্যু ব্যাসনের মতো মনে হয়। এছাড়া কোথাও কোনো পাখি, বসন্তের অন্য কোনো সাড়া নেই, তবু এক দীপ্তি রয়ে গেছে। একবার নক্ষত্রের দিকে চাই, একবার প্রান্তরের দিকে, আমি অনিমিখে। ধানের ক্ষেতের গন্ধ মুছে গেছে কবে, জীবনের থেকে যেন প্রান্তরের মতো নীরবে বিচ্ছিন্ন খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার। নক্ষত্রেরা বাতি জেলে জেলে জেলে
নিভে গেলে বলে তারে জাগায় আবার বিখ্যাত খড়ের বোঝা বুকে নিয়ে ঘুম পায় তার Hey friends, welcome back for the last time tonight. যদি জীবনানন্দের এই কবিতাটার মতো আপনার এখন ঘুম পেয়ে থাকে সেজন্য আমি এই কবিতাটা এখন পড়লাম, ঘুম পায় তার। তবে ঘুম হোক, ঘুমিয়ে যান, আর আমার ভালোবাসাময় মমতাময় হাতের স্পর্শ আপনার কপালের উপরে থাকুক, সারা রাত আপনাকে রক্ষা করুক এই হিমশীতল কোমলতাময় নিবিড় ঠান্ডা থেকে, উষ্ণ করে রাখুক আমার হৃদয় স্পর্শে সারাটি রাত জুড়ে, ওকে, এবং সারা সপ্তাহ জুড়ে। নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে ইনশাল্লাহ। আর ভালো থাকুন অনেক বেশি, এবং যাওয়ার আগে আরেকটা গান প্লে করে যাচ্ছি, এবং এটা হচ্ছে আজকের এই ওয়ান্ডারফুল রোম্যান্টিক প্লে লিস্টের লাস্ট সং, এবং অন্যরকম একটা ডিফারেন্ট টাইপের একটা রোম্যান্টিক গান দিয়ে শেষ করছি। আর তোমায় দিলাম মোহিনীর ঘোড়াগুলির গান। ভালো থাকুন অনেক বেশি, শুভরাত্রি।